ওনারা বিদেশ থেকে মাঝে মাঝে অডিও ভিডিও বক্তব্য ছাড়তেছেন, শোনেন তো সেটা? কোনটা ভিডিও কোনটা অডিও। আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার মিটিং শোনা যায়, তাহলে তোমরা সব ঠিকঠাক থাকো। ওরা বলে আপনি গোপালগঞ্জে চলে আসেন, আমরা আসি আপনার সাথে। বলে না, তোমরা টেনশন করো না, আমি তোমাদের কাছে কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো। শুনেছেন? আপনারা শুনছেন? এই শুনি ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ওই এলাকায় গিয়ে একটা বিরাট মহাসমাবেশ হবে। এই শুনি প্রবাসী সরকার গঠন হবে। নানান কাণ্ড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদেরকে উস্কে দিল। তারা নিরাপদ নয়, দেশে সংখ্যালঘু নির্যাতন, এই সরকারকে দুনিয়ার সামনে বিতর্কিত করার চেষ্টা করলো। আমরাও বিপ্লবের পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিলিত হলাম। সব ধর্ম বর্ণের লোকেরা আমাদের দেশের সাংবিধানিক সব অধিকারে আমরা বাংলাদেশি, আমরা সব মিলেমিশে থাকবো। কোন সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব আমাদের হবে না। আমরা শিবির জামাতের কর্মীরা লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন, ভারতের সমস্ত মিডিয়া, বিদেশি পত্রপত্রিকা এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখে বলেছে, যে শিবির জামাতকে সাম্প্রদায়িক বলা হতো, কমনাল বলা হতো, তারাই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে যে না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে আছে। সেই চেষ্টাও তাদের ব্যর্থ হয়েছে। শোনেন, ডুবন্ত মানুষ যখন ডুবে বসতে যায় সাগর নদীতে, বাঁচার আর কোনো ঠাঁই পায় না, তো কচুরি পানাটা ভেসে যেতে লাগেনি, ওই ধরে বাঁচতে চায়, কিন্তু ওটা নিয়েও কিন্তু ডুবতে পারে, ওটা ধরে বাঁচা যায় না। এই ফ্যাসিস্ট, এবং আমি একে নতুন আরেকটা টাইটেল দিচ্ছি, স্যাডিস্ট। ইংরেজি শব্দ স্যাডিস্ট, কথাটার অর্থ আপনারা বুঝবেন। স্যাডিস্ট হচ্ছে মানুষের দুঃখ, কষ্ট, নির্যাতন, নিষ্ঠুরতা, বর্বরতা দেখে যারা আনন্দ পায়, এদেরকে বলে স্যাডিস্ট। আপনি চিন্তা করেন, এইভাবে খুন করা, হেলিকপ্টার দিয়ে মানুষ গুলি করা, হত্যার পরে লাশ পুড়িয়ে ছাই করা, হত্যার পরে লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করে আনন্দ পাওয়া, এরাই তো স্যাডিস্ট। এদেরকে শুধু ফ্যাসিস্ট বলবে না, ফ্যাসিস্ট তো কর্তৃত্বশালী, শৈল শাসক। এর সাথে আরেকটা অ্যাডজেক্টিভ যোগ হয়েছে, স্যাডিস্ট। সে স্যাডিস্টের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নিষ্ঠুর নির্যাতন যারা চালাতে পারে, আমাকে সাংবাদিক অনেকে প্রশ্ন করেন যে ভাই, তারা আবার নির্বাচনে আসবে, আপনারা কি এটা চান? তারা নিষিদ্ধ হয়ে যাক, অনেকে দাবি করতেছে, আপনারা কি বলেন এইসব প্রশ্ন? আমি বলেছি, যারা এত নিষ্ঠুর, এত বর্বর, যারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে, দেশের মানুষকে হেলিকপ্টারে দাঁড়িয়ে গুলি করেছে, তাদেরকে দেশের মানুষ রাজনীতি করতে দেবে কিনা সেই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। আওয়ামী লীগ কি কোনো গণতান্ত্রিক শক্তি বলা যায়? আপনি গণতান্ত্রিক অধিকারের কথা বলে আপনি দেশে ভোটে দাঁড়াবেন, নির্বাচনে আসবেন, হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার এনজয় করা, ভোগ করা অধিকার তাদের যারা দল হিসেবে গণতান্ত্রিক। কিন্তু আপনি তো দল হিসেবে ফ্যাসিস্ট, দল হিসেবে আপনারা নিষ্ঠুর নির্যাতনকারী। গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের সঙ্গে একসাথে যায় না। ফলে জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি যে তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না। আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসাথে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী জাতীয় নির্বাচনে যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের 5ই আগস্টের চেতনাকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করতে পারি, তাহলে ওই ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু দেশে নিশ্চয়ই নিশ্চিত হবে। আমার প্রিয় ভাইরা, তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে ওই বিশাল কর্মী সম্মেলন থেকে বলতে চাই, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন, সংস্কার কার্যক্রমে হাত দিয়েছেন, রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো নষ্ট হয়ে গেছে। নাকি বলে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গান, সমস্ত স্টেট মেশিনারি করাপ্ট এবং পলিটিসাইজ, দুর্নীতিগ্রস্ত এবং দলীয়করণ হয়েছে। গ্রামে বলে সর্বাঙ্গে ঘা, ওষুধ দিব কোথায়? সারা গায়ে ঘা হয়ে গেছে, কোথায় ওষুধ লাগাবে? রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি
আপনারা তো এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা তো দেশ শাসন করতে আসেননি। আপনারা এসেছেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, একটা ইনক্লুসিভ, একটা পার্টিসিপেটরি ইলেকশন আপনি নিশ্চিত করবেন। সেইটা করার জন্য যে সমস্ত অর্গানগুলো রিফর্ম করা লাগে, সংস্কার করা লাগে, ন্যূনতম সেই সংস্কারগুলো আপনি করেন। যেমন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করতে হবে, ইলেকশন কমিশনকে রিফর্ম করতে হবে, জুডিশিয়ারিকে রিফর্ম করতে হবে, ব্যুরোক্রেসিতে কিছু রিফর্ম করতে হবে। এগুলো করে 5-6টা রিফর্ম করে আপনি খুব স্বল্প সময় সম্ভব না, এটার জন্য সময় লাগে আমরা জানি, আবার খুব দীর্ঘ সময় দেওয়া যাবে না। দীর্ঘ সময় দিলে আবার ওই খুনের মাস্টার মাইন্ড ষড়যন্ত্রকারীরা আবার সময় পেয়ে যাবে, অরাজকতা নৈরাজ্য করবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কয়েকটি রিফর্ম কমিশন করা হয়েছে। আমাদেরকে সহ রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ ব্যবস্থার সংস্কার, নানান সংস্কারের প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক সময় মতো দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে হয়তো রিফর্ম কমিশনের রিপোর্টগুলো শেষ হবে। আমরা আশা করি ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। নির্বাচনের রোডম্যাপ, দ্রুত সংস্কার কাজ শেষ করে রোডম্যাপ ঘোষণা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো কিন্তু রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে ঘাটতি বেড়ে বসে আছে। কি আছে কিনা বলেন? আমরা যখন সচিবালয়ে যাই, ডিসি, এসপি, ইউনো, ওসি, এসআই, কোর্টে যাই, বিচারকদের কাছে, ম্যাজিস্ট্রেট, জজ, জাস্টিস, অনেকের সাথে কথা বলে বোঝা যায় তাদের কথা থেকে ফ্যাসিবাদের গন্ধ বেরোয় এখন। এই প্রশাসন, এদেরকে ওখানে রাখবেন আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে ও তো সেই 14, 18, 24 সালে তো নির্বাচন হবে। কি বলেন, ঠিক কিনা? সাংবাদিকরা বলে আপনারা যে বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই, সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি? আমরা সে ব্যাখ্যা দিয়েছি। কোনো মাস, 3 ঘন্টা আমরা বেঁধে দিচ্ছি না এই কারণে যে সংস্কারগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হবে সেটা করতে কতটুকু সময় লাগবে, সরকারের যে জনবল, রিফর্ম কমিশনগুলো, তার স্টেক হোল্ডার যারা পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটিকে তারা চেয়েছেন পরামর্শ দিয়ে কাজটা করতে তো একটা সময় লাগবে, একটু সময় লাগবে। সেই সময়টা আমাদেরকে দিতে হবে। তারপরে যখন রিফর্ম সংস্কারের কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমরাই বুঝতে পারবো যে এখন দেশের প্রশাসন, পুলিশ, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো অবস্থা এমন হয়েছে এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগরা বাধা দেবে না, ভোট দেওয়া যাবে। এটা বোঝা যাবে, যাবে কিনা বলেন? আমি উদাহরণ দিয়ে বলেছি, মানুষের গায়ে যখন জ্বর হয়, জ্বরে আক্রান্ত হয়, 102, 3, 4 জ্বর উঠে যায়, জ্বরের মাত্রা মাপার জন্য থার্মোমিটার লাগে না? এই কত মাপছি, জ্বর দিচ্ছে, গা কাঁপতেছে। কিন্তু জ্বর যখন চলে যায় তখন অনেকে বলে যে দেখি তোর হাত ধরে দেখি, আর থার্মোমিটার লাগবে না। জ্বর চলে গেলে হাত ধরলেও বোঝা যায় যে জ্বর আর নাই, তখন আর থার্মোমিটার লাগে না। তখন বলা যায় না তোর জ্বর নাই, তুই গোসল কর, ভাত খাওয়া দাওয়া কর। আমার কথা বুঝতে পারছেন তো? প্রশাসনের যন্ত্রের জ্বর যখন চলে যাবে, আমার দেশের কোটি কোটি মানুষ, আবার বৃদ্ধ, বনিতা, পেশাজীবী, শ্রমিক, দেশব্যাপী জনতা, মা বোনেরা বুঝবে যে না, দেশের রাষ্ট্রযন্ত্রের গায়ে যে জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, এখন গোসল করে ভাত খাওয়া যায়। এটা সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপরে নির্ভর করবে আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনটা উপযুক্ত হলো কিনা। আপনি যদি এটা না করে, অনেকে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি ভোট দাও, তাড়াতাড়ি ভোট দাও। আরে বাবা, এইসব রেখে যদি আপনি ভোট দেন তাহলে আবার সেই 14, 18, 24-এর দশা হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য সাংবাদিকদের আমি বলেছি যে এটা কোনো দিনক্ষণ, মাস, ঘন্টা বেঁধে দেওয়া যায় না। আপনি যদি 4 বছরের সময় দেন, আর এই প্রশাসন এরকম যদি থাকে, সংস্কার না হয়তো 4 বছর কিছু হবে না, আবার 6 মাস, 8 মাস, 1 বছরও যদি আপনি সব সমস্যা শেষ করতে পারেন, এটা 8 মাস, 10 মাস, বছরও কিন্তু সংস্কার হয়ে যেতে পারে। এই জন্য এটা মাস, ঘন্টার চেয়ে নির্ভর করছে সিচুয়েশন, পরিস্থিতি, রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে। এটা 6 মাসেও হতে পারে, বছরও লাগতে পারে, আবার হতে পারে 5 বছরও হলো না। আমার কথা বুঝে আসছে? মেয়াদ নিয়ে বেশি ছটফট করার দরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন। আমরা ইলেকশন কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনের বাকি সমস্যাগুলো সম্পন্ন করুন। প্রশাসন যন্ত্রের
রাষ্ট্রযন্ত্র থেকে এই জলাক্রান্ত প্রশাসনকে আপনি জ্বর মুক্ত করুন, সংক্রমণ মুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দুর্নীতি থেকে মুক্ত করুন। তখন জনগণই বলবে যে দিস ইজ দ্য প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি, কি বলেন? তবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, পত্রিকার ভাষা, দেয়ালের ভাষা ডক্টর ইউনূস সাহেব করতেছেন, আপনিও বোঝেন, আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াব্যাপী আপনি স্বনাম খ্যাত আছেন। আপনি এই ফ্যাসিবাদের রক্তের স্রোতের উপরে ছাত্র জনতার আমন্ত্রণে এসে আপনি চেয়ারে বসেছেন। আশা করি এই রক্তের ঋণ আপনি শোধ করবেন। অবাধ নির্বাচনে নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হোক, এই পরিবেশ আপনি সৃষ্টি করতে দেবেন না। আমি সাংবাদিক বন্ধু, দেশপ্রেমিক সকল জনগণের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি অবাধ নির্বাচনের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে চাই। খুব লম্বা সময় নয়, খুব শর্ট নয়, মধ্যবর্তী অল্প একটা সময় গেলে যেন নির্বাচনের পরিবেশ হয়, আমরা সেই জন্য সহযোগিতা করতে রাজি আছি। আমি জামায়াত ইসলামের এই কর্মী সম্মেলনে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে জামায়াত ইসলামী একটি সুবিচারপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। যে রাষ্ট্র কায়েম হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকল মানুষের শান্তি, নিরাপত্তা, রুটি রুজি, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, আদালতের সুবিচার, মান, মর্যাদা, নিরাপত্তা সবকিছু নিশ্চিত হবে। যার বাড়িতে সে থাকতে পারবে, রাজনৈতিক অধিকার হরণ করবে না, পুলিশি নির্যাতন চলবে না, তার জীবনের শক্তি, সামর্থ্য, সন্তানদের লেখাপড়া, এই রাষ্ট্র গঠনে তাদের অবদান সবকিছু তার যোগ্যতা সামর্থ্য দিয়ে রাখতে পারবে। তার উপরে জুলুম হবে না, ইনসাফ হবে, এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই। যে রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মহান মাবুদ বলছেন, দুনিয়ার কোন জনপদ, দুনিয়ার কোন রাষ্ট্র যদি আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে আর আল্লাহর কাছে জবাবদিহির ভয়, আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনার পর আল্লাহকে ভয় করে তাকওয়ার গুণে গুণান্বিত হয় সেই সমাজ আর রাষ্ট্র চালাতে পারে, আল্লাহ ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। আলহামদুলিল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহর উপর বিশ্বাস, তাকওয়ার ভিত্তিতে জামাত ইসলামী একটি সমাজ কায়েম করতে চায়। অনেকে বলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নারীদের অধিকার থাকবে না, অমুসলিমদের অধিকার থাকবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন চালটালা মদিনার মধ্য দিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করেছিলেন, সেই রাষ্ট্রে সকল নারী, শিশু, সকল অমুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের জীবন নিরাপদ ছিল। কি বলেন, ঠিক কিনা? সেই রাষ্ট্রের আদলে আমরা এখানে সমাজ গঠন করবো। অমুসলিমদের ভীত হওয়ার কোনো কারণ নেই, মা বোনদের কোনো সন্তুষ্ট হওয়ার কারণ নেই। আজকে বামপন্থী এক শ্রেণীর নাস্তিক মুক্তাদা বলে যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স, নারীর ক্ষমতায়ন বিঘ্নিত হবে যদি ইসলাম ক্ষমতা আসে। এটা হচ্ছে মিসপ্রোপাগান্ডা, এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার মুসলিম বিদ্বেষী চক্রান্তের একটি বক্তব্য। আমি মনে করি দুনিয়ার সব আদর্শের মধ্যে ইসলামী শুধু নারীদের সবচেয়ে সম্মান, ইজ্জতকে নিশ্চিত করে। তাই সকল দল, সকল আদর্শ বাংলাদেশে পরীক্ষিত হয়েছে, একটি আদর্শই শুধু পরীক্ষিত হতে বাকি, সেই আদর্শের নাম কি? ইসলাম। ইসলামের কাছে রাষ্ট্রের দায়িত্ব একবার দিয়ে দেখুন। আমাদের আমির জামাত বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব প্রদান করেন, আমরা শাসক হব না, আমরা হব জনগণের খাদেম, আমরা হব জনগণের সেবক। এই সেবার মধ্য দিয়ে ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম দুনিয়ার মানুষকে আমরা দেখাতে চাই। আপনারা সেই জামাত ইসলামের সাথে যুক্ত হবেন। কর্মী ভাইদেরকে বলি, দেশবাসী জনগণকে জামাতের এই ইসলামের সুফলের পথে আনতে গেলে, এই সংগঠন শক্তিশালী করতে গেলে আমাদেরকে হৃদয় দিয়ে, মন দিয়ে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ নিয়ত, একটি ইখলাস, একটি সিনসিয়ারিটি প্রদর্শন করে আমাদের সংগঠনে কাজ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার কোনো চাওয়া পাওয়া সত্ত্বেও আমি মেম্বার হব, চেয়ারম্যান হব, মন্ত্রী হব, এমপি হব, মাতব্বর হব, চাকরি, প্রমোশন, গাড়ি, বাড়ি, ঠিকাদারি, কন্ট্রাক্টরি, ডিলারি, লাইসেন্স, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমাদের কর্মীদের থাকবে না। আমরা পৃথিবীর সব হারাতে চাই, শুধু আল্লাহকেই আমরা পেতে চাই। আল্লাহকে পেতে গিয়ে যদি পৃথিবীর সব ছাড়তে হয়, আমাদের কর্মীরা রাজি থাকবে, রাজি থাকবে। কিন্তু দুনিয়ার কিছু পেতে গিয়ে যদি আল্লাহকে ছাড়তে হয়, আমরা কি আল্লাহকে ছাড়তে রাজি হব? এই নিয়ত কোনোদিনই নেই। এটাকে বলা হচ্ছে বিশুদ্ধ নিয়ম। ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। এই আন্দোলনে তোমাকে পাওয়া ছাড়া আল্লাহ আমার পৃথিবীর কোনো চাওয়া পাওয়া
হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে ইসলামের সৌন্দর্য আমরা কায়েম করতে চাই সেই ইসলামকে জানা বোঝার জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন। মনে থাকবে তো ইসলামের অর্থনীতি, ইবাদত, বন্দেগী, ইসলাম কায়েমের জুডিশিয়ারি কেমন হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, অমুসলিমদের অধিকার কি, নারীরা কেমন থাকবে, ইসলামের অর্থনীতি কল কারখানা কেমন করে চলবে, ইসলামের ব্যাংকিং সিস্টেম, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, পররাষ্ট্রনীতি, ডিপ্লোম্যাটিক সিস্টেম, এগুলো জানার জন্য ইসলামের আজকাল আধুনিক স্কলারদের অনেক লিখিত বই পুস্তক তৈরি হয়েছে। ইন্টারনেট, অনলাইনে আপনারা পাবেন। সকল কর্মীদের জ্ঞানের রাজ্য বিকশিত হয়ে দুনিয়াকে জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের। এটা হচ্ছে আজকের এই সম্মেলনের কর্মীদের এই ডিটারমিনেশনের প্রত্যয় নিয়ে যেতে হবে। সর্বশেষ কথা হলো এই বিশুদ্ধ নিয়ত আর জ্ঞানের রাজ্যে প্রতিদিন কোরআন, হাদিস, সাহিত্য পড়া, দাওয়াতি কাজ করা, ইবাদত, বন্দেগীতে মনোযোগ দিয়ে আমার যে চরিত্র তৈরি হবে, এই চরিত্র এবং কাজ এত সুন্দর হবে, এত মুআমালাত এমন ভাবে হবে, আমার প্রতিবেশী, সমাজ, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, গ্রামবাসী, জেলাবাসী যেন বুঝতে পারে এই জামাতের কর্মীরা ইসলামের যে বক্তব্য দেয়, ইসলামের যে সৌন্দর্যের কথা বলে, তার চরিত্র, তার পরিবার, তার লেনদেন, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণের দিকে তাকালে ইসলামকে খুঁজে পাওয়া যায়। চরিত্রের সাথে কাজের মিল হতে হবে। এই 3টা দফা মানিকগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমি কর্মীদের কাছে রেখে গেলাম। একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত, 2 হলো জ্ঞান অর্জন, 3 হলো চরিত্র এবং কাজের সাথে মিল থাকা। আমার মনে থাকবে তো? জাতীয় রাজনীতির কিছু কথা বলেছি, আর কর্মী সম্মেলনে কর্মীদের এই বিপ্লবকে সংহত করার জন্য 18 কোটি মানুষকে আন্দোলনে আকৃষ্ট করতে গেলে আমার নিয়তের মধ্যে বিশুদ্ধতা না থাকলে দুনিয়ার সবকিছুর বিনিময়ে আল্লাহকে যে চাই, আর সেই আল্লাহর বিধান সম্পর্কে আমি জানি, আমি পড়াশোনা করি, আমার চরিত্রে সেই ইসলামের স্থান দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারি, এরকম কর্মী তৈরি না হলে জনগণ আমাদের দিকে আকৃষ্ট হবে না। কি বলেন, ঠিক কিনা? তাই আজকে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে যত সহযোগী এসেছেন, কর্মী এসেছেন, রূপন এসেছেন, আমার আবেদন থাকবে সহযোগীরা তাড়াতাড়ি কর্মী হয়ে যাবেন। কি রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান যে আমরা কর্মী হব। আলহামদুলিল্লাহ। আর যারা কর্মী আছেন তারা কি হবে? রূপন রিপোর্ট রাখেন, এখনো রূপন হননি যারা, তারা হাত তোলেন যে এখন রূপন হব। রূপন হব, হাত তোলে, রূপন হয়ে যাবে। আর যারা রূপন আছেন তারা রূপন হয়ে আমার মান, আমার পড়াশোনা, আমার সালাত, আমার সুজুদ, আমার ইনফাক, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার মুআমালাতকে আরো উন্নত করব। মানুষের কাছে আশরাফুল মাখলুকাত হিসেবে এমন নেতৃত্বের আখলাক আমার মধ্যে হবে যেটা আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সম্মানিত তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে। কি বলেন, ঠিক কিনা? হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না আসলে মানুষ আমাদেরকে সম্মান করবে না। এই চরিত্র ইসলামী আন্দোলনের কর্মীদের অর্জন করতে হবে। সবাই আমরা রাজি আছি মহান আল্লাহর কাছে। এই শহীদ বীর কাসেম আলী, শহীদ সাদ রফিকের স্মৃতি বিজড়িত মানিকগঞ্জকে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি। দূর দূরান্ত থেকে যারা এই সম্মেলনে এসেছেন, সম্মেলনকে ঐতিহাসিক আমি এই কারণে বলছি যে জেলা আমির সাহেব বললেন আমাদের জীবনে এই প্রথম একটা বড় সম্মেলন করলাম, জীবনে বড় সম্মেলন। তাই সেই সম্মেলনকে ঐতিহাসিক বলা লাগবে, শুধু বিশাল বললেই হবে না, এটা ঐতিহাসিক। কারণ মানিকগঞ্জের ইতিহাসে এমন সম্মেলন কোনোদিন হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক কর্মী সম্মেলনে যারা আসে তারাও তো ঐতিহাসিক কর্মী। এই ঐতিহাসিক কর্মীরা যে ওয়াদা করেছেন, যে ওয়াদাটা ঐতিহাসিক ওয়াদা করেছেন। এই আন্দোলনের ঘাঁটি যে মানিকগঞ্জকে গড়ে তুলবেন, আল্লাহ তাআলা এই মাটিকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটিতে পরিণত করুন। আমাদের জীবনের পেছনের সমস্ত ভুল ত্রুটি গোড়াখাতা ক্ষমা করুন। আর নতুন অর্জিত এই স্বাধীনতায় নতুন বাংলাদেশ নির্মাণে আমাদেরকে আল্লাহ পাক সাহায্য করুন, তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।